আজকে এই ম্যাচের পরে অ্যাটলিস্ট আমার আমার তো ব্যক্তিগতভাবে শাহবাগী গিয়া গণক্ষমা কর্মসূচি পালন করা উচিত। কারণ গত তিনটা ভিডিও ধইরা, গত দুইটা ম্যাচ এবং তিনটা ভিডিও ধইরা আমি আলভারেজকে নানাভাবে অ্যানালাইসিস করছি এবং তাকে স্টার্টিং ইলেভেনে তো দেখতেই চাই নাই। তো তাকে তার জায়গায় আমি বারবার বলছিলাম যে আপনাকে আহ নিকো পাসকে স্টার্ট করানো উচিত। কিন্তু আজকে আলভারেজ যখন উইনিং গোলটা করছে, আমার কাছে মনে হয়েছে পার্সোনালি আমার শাহবাগে গিয়ে গণফর্মা কর্মসূচি পালন করা উচিত। আমার মতো আপনারা যারা এই আলভারেজকে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত গালি দিয়েছেন, তারা তারা আমার সাথে যোগাযোগ করেন, আসেন আমরা শাহবাগে গিয়ে কর্মসূচি পালন করি। কিন্তু জোকসাপাট আর্জেন্টিনার এই খেলা দেখাটা একটা স্বাভাবিক হার্টের মানুষের জন্য খুবই খুবই কষ্টকর। কারণ যে কোনো সময় মানুষ স্ট্রোক করতে পারে, যাদের হার্ট দুর্বল, যারা খুব বেশি শখ নিতে পারে না, তারা এই ম্যাচ দেখলে যে কোনো সময় স্ট্রোক করে দিতে পারে। দেখেন ভাই, পরপর দুইটা ম্যাচ আপনি এরকম নিতে পারবেন না। আপনি যখন লেট কামব্যাক দিবেন, আপনি যখন গোল করবেন, তখন আপনার আপনার জানটা আপনার মোহের মধ্যে সে বসে থাকবে। এরকম ম্যাচে আপনি পরপর দুইটা এফোর্ট করতে পারেন না। আপনি এরকম দুইটা ম্যাচ এফোর্ট করতে পারেন না। কিন্তু এটা হলো ব্রিলিয়ান্ট ম্যাচ ফর আ নিউট্রাল ফ্যান। মানে আপনার এক কথায় 70 মিনিট পর্যন্ত ইজিপ্ট খেলছে। ইন সাম কেসেস আপনার অ্যাটাকিং প্রাইসে বলেন, ইন সাম কেসেস ডিফেন্সিভ প্রাইসে বলেন, তারা 70 মিনিট পর্যন্ত খেলছে। বাকি লাস্ট 20 মিনিট থেকে অ্যাটলিস্ট ভেরি স্পেসিফিক 13 মিনিট আর্জেন্টিনা খেলছে। এই 13 মিনিটে আর্জেন্টিনা 3টা গোল দিছে। দেখেন, আর্জেন্টিনা এই প্রথম গোলের যে বিল্ড আপটা, এই সেম বিল্ড আপে আর্জেন্টিনা আগের ফার্স্ট হাফেও চেষ্টা করে গেছে, কিন্তু সেখান থেকে আউটকামটা পায় নাই। এখান থেকে আউটকামটা না পাওয়ার হচ্ছে গোলকিপার ডিফেন্স, গোলকিপার সেভ করতেছিল। গোলকিপার যখন সেভ করা শুরু করে, এন্ডস আপ খেলে আমার কাছে মনে হয়েছে যে আজকে আবার বজিনিয়ার আত্মাটা না আপনার মুস্তফার মধ্যে ঢুকে গেছে। কারণ হি ওয়াজ ব্রিলিয়েন্ট ইন দ্য ফার্স্ট হাফ। সেকেন্ড হাফেও সে দু একটা সেভ করছে, সে চেষ্টা করছে। আপনার সেকেন্ড গোলের পরে ইমিডিয়েটলি একটা ক্রস আসছিল, সেই ক্রসটা সে ডিফেন্ড করছে। হি ওয়াজ গুড ইন দ্য এয়ার, হি ওয়াজ গুড ইন দ্য নিয়ার পোস্ট, ইন দ্য ভেরি ক্লোজ রেঞ্জ, হি ওয়াজ গুড। কিন্তু যখন সে একটু রেঞ্জ বেড়ে যাচ্ছিল, তখন সে সাফার করছিল। এবং দেখেন, যে দুটা গোল খাইছে, যে দুটা গোল, তারপর শতবার ইন সাম কেসে বলতে পারেন যে ডিফেন্ড করার মতো ছিল, গোলকিপার ডিফেন্ড করতে পারে না। বাট থার্ড গোলটা ওয়াজ আ ব্রিলিয়ান্ট ম্যাচ। এই ম্যাচে অনেক রকমের কথা বলতে পারেন, যে এই ম্যাচে সমালোচনা করতে পারেন আপনার গোলকিপিং, আপনার রেফারি নিয়ে আপনার সমালোচনা করেন বা না করেন। ফার্স্ট গোল ওই আপনার ইজিপ্টের সেকেন্ড গোলটা দেওয়া ঠিক কেন, কেন সেটা রিটার্ন করা হলো না, কেন সেটা ওভারটার্ন করা হইলো, কেন গোলটা ডিডাউলট করা হলো, এরকম অনেক কথা আমরা বলতে পারি। বাট আমার কাছে মনে হচ্ছে যেহেতু ম্যাচটা শেষ, ম্যাচটাকে এনজয় করেন। দ্য ওয়ে ম্যাচ ওয়াজ গো থ্রু আউট দ্য 90 মিনিটস এবং 90+10 মিনিটস, ওই ম্যাচটা আপনি এনজয় করেন। দেখেন, যদি 1 বিলিয়নে আসি যে ম্যাচটা কখন ঘুরলো, ম্যাচটা ঘুরছে আমার কাছে মনে হয় দুইটা জায়গায় ম্যাচটা ঘুরে গেছে। প্রথম জায়গাটা হচ্ছে আপনার অ্যাটাকিং যে সাবস্টিটিউট গুলো হয়েছে। আপনি দেখেন, অ্যাটাকিং সাবস্টিটিউটে আপনি আপনি আলভারেজকে রাখছেন, আপনি আপনি মার্টিনেজকে রাখছেন, আপনি আবার সেখানে তাকিয়ে আপনি নিকো গঞ্জালেসকে নামাইছেন, তাকলিয়াফিকে নামায়া তাকলিয়াফিকে উঠাই দিয়েছেন। যেই তাকলিয়াফিকেই ফার্স্ট হাফে কয়েকটা ক্রস দিচ্ছিল, যে ক্রস থেকে অ্যাটাকিং মানে গোল অপরচুনিটি ক্রিয়েট হচ্ছিল, সেখানে আপনি তাকলিয়াফিকে সরাই দিয়া আপনি নামাইলেন নিকো গঞ্জালেসকে। দ্যাট শোজ যে আপনি গোলের জন্য রেসপেক্ট। আপনি আলভারেজকে নামাইলেন, আলভারেজকে আপনি শেষ পর্যন্ত রাখলে, আপনি আলভারেজকে শুরু করালেন এবং আপনি লাউতারোকে নামালেন। দ্যাট শো যে আপনার কোনো আপনার তখন কোনো ফরমেশনের বালাই ছিল না। যখন আপনি আলভারেজ থাকে মাঠে, আপনার যখন লিওনেল মেসি মাঠে থাকে, আপনার যখন আপনার আপনি লাউতারো মার্টিনেজকে মাঠে নামান, আপনার যখন গঞ্জালেসকে মাঠে নামান, দ্যাট মিনস ইউ হ্যাভ নো ফরমেশন লেফট ইন ইউর পকেট। ইউ হ্যাভ ওয়ান মিশন, স্কোর গোলস। আপনি ওই জায়গায় জন্য যাচ্ছেন, এটা আপনি সাবস্টিটিউট থেকে বুঝে গেছে। বাট আমার কাছে মনে হয় যে এই সাবস্টিটিউট গুলো বা এরকম ফুল ফ্রিডমে একেবারে মানে যে বলে প্রেসিং করাটা আমার মনে হচ্ছে আমি আরো আগে শুরু করতে পারতাম। 2 গোল খাওয়ার পরে এই জিনিসটা মাথায় হিট করাটা আমাদের জন্য উচিত ছিল না। কারণ আজকে হয়তো আপনি পার পেয়ে গেছেন, কিন্তু একটা দিন আসবে যে আপনি পার পাবেন না। আপনি পরপর 2 ম্যাচে পার পেয়ে গেছেন বলে থ্রু আউট দ্য গেম আপনার কোয়ার্টার ফাইনাল যদি আপনার কলম্বিয়ার সাথে ম্যাচ করে, তাহলে আপনি সেম ইন্টেন্সিটিতে খেলে পার পেয়ে যাবেন, এটা কোনোভাবেই সম্ভব হবে না। আপনার কলম্বিয়া তো আপনার আরো বড় পরীক্ষা নিবে। সেখানে ইজিপ্ট, যেখানে আমি যেটা বলছিলাম, আপনি প্রি ম্যাচের একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি বলছিলাম যে বারবার
বারবার আমি এক কথাই বলছিলাম যে ইজিপ্ট যদি গোল করতে পারে ফার্স্ট হাফে বা প্রথম গোল যদি ইজিপ্ট করে, সেটা স্টেট ব্যাক করে একেবারে লো ব্লকে মারা ডিফেন্স করবে, কোনো জায়গা আপনাকে দিবে না বল ঢুকানোর, আপনি ঢুকাইতে পারেন নাই। আপনি ফার্স্ট হাফে চেষ্টার উপর চেষ্টা করে গেছেন কিন্তু কোনো আউটপুট জেনারেট করতে পারেন নাই। আপনি সেকেন্ড হাফে চেষ্টার উপর চেষ্টা করে গেছেন, কোনো আউটপুট বের করতে পারেন নাই। কিন্তু আপনার ম্যাচটা ঘুরে গেছে আপনার ওই সাবস্টিটিউট গুলোর পরে, সেখান থেকে সেই ক্রস এবং ওইখানে আপনার আপনার রোমেরো ওইখানে যে ছিল, সে আগেও ছিল, আগের গুলো থেকেও সে ছিল, বাট ওই জায়গায় সেই মানে আগের ম্যাচেও কিন্তু ওই একটা লিচের একটা সেট পিসের গোল দিয়ে কিন্তু আর্জেন্টিনা রক্ষাটা পায়। এই ম্যাচেও শুরুটা সে গোল দিয়েছে এবং পরবর্তী গোলটা ওয়াজ আ ব্যাঙ্গার, মানে ব্যাঙ্গার। আপনি সেখান থেকে কয়েকটা ফাম্বল হয়েছে কিন্তু মেসি ডিডন্ট মিস। ও সেখান থেকে মিস করতেই পারতো না, কারণ হি নিড টু বারি দিস গোল। ও এখান থেকে ফুল পাওয়ারে শট দিয়েছে। ওই গোলটা সেভ করার মতো ছিল, মুস্তফা সেই গোলটা সেভ করতে পারতো, কিন্তু দ্য পাওয়ার ওয়াজ ইন দ্য বল থ্রু হিজ হ্যান্ড এন্ড hit on the top of the bar and then goes into the net. It was brilliant goal. মানে ওইখান থেকে যে পাওয়ারটা সে জেনারেট করেছে, খুবটা দিছে, দ্যাট শোজ দ্য হাঙ্গার। মানে এই দলটার মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি দেখা যায়, এই আপনি যতগুলো চতুর্থ দল খেলছে, এতে সেটা দলের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা এই দলের মধ্যে পাবেন সেটা হচ্ছে হাঙ্গার। এই দলের মতো হাঙ্গারনেস আপনি আর কোনো দলে পাবেন না। স্পেনে পাবেন না, ফ্রান্সে পাবেন না, আপনার না নরওয়েতে পাবেন না, কোনো দলে আপনি এইরকম হাঙ্গারনেস পাবেন না। এই হাঙ্গারনেস আজকে আর্জেন্টিনাকে এই ম্যাচটা এখান থেকে বাই করতে সাহায্য করছে। এই হাঙ্গারনেসটা আর্জেন্টিনাকে ওটা বিশ্বাস করতে বাধ্য করছে। স্টিল 20 মিনিটস লেফট, 20 মিনিটস, একটা গোল করতে ম্যাক্সিমাম 30 সেকেন্ড সময় লাগে। ইউ হ্যাভ স্টিল 20 মিনিটস টু ডু দ্য মিরাকেল, টু ডু দ্য আনথিঙ্কেবল থিং, যেটা হয়তো বা ওইখানে বসে থাকা সেই প্রায় 1,82,000 সমর্থক কেউই ভাবতে পারে নাই যে ওইখান থেকে ম্যাচটা এই পর্যন্ত নিয়ে আসবে। ফার্স্ট গোলের পরে হোপ যে হয়তো এক্সট্রা টাইমে যেতে পারে, কিন্তু আমার মনে হয় না খুব বেশি মানুষ প্রেডিক্ট করতে পারছে যে 70 মিনিটস এর পরে একটা গোল দেওয়ার পরও যে আর্জেন্টিনা 90 মিনিটস এর মধ্যে এই ম্যাচটা শেষ করবে। আমার কাছে মনে হয় না খুব বেশি মানুষ এই প্রেডিকশনটা দিতে পারছে। ইট ওয়াজ আ ব্রিলিয়ান্ট গেম। আপনি এই ম্যাচ নিয়ে কাটাফেরা করতে করতে দিন পার করে দিতে পারেন, কিন্তু এই ম্যাচের কোনো মানে আপনি কোনোভাবে এটা ডিফাইন করতে পারবেন না। আপনার কেপ বার্থডে ম্যাচের পরে আমরা স্পিচলেস, কারণ ওই ম্যাচে আমরা দেখছি অনেক কিছু। ওই ম্যাচে আমরা প্রপার ফুটবল দেখছি, আমার ডিফেন্সিভ সলিডিটি দেখছি, সেখান থেকে বিল্ড আপ প্লে থেকে গোল খাওয়া দেখছি, গোল করা দেখছি, সেখান থেকে আমরা মানে ম্যাচ ঘুরছে, এই জিনিসটা মনে হতেছিল। কিন্তু আপনি যখন 70 মিনিটে 2-0 ডাউন এবং সেখান থেকে আপনি ম্যাচটা 90 মিনিটসে ফিল করেন, দ্যাট শোজ যে আপনি কতটা ডেসপারেট এই ম্যাচটা জেতার জন্য, আপনি টুর্নামেন্টে ফোকাস করার জন্য কতটা ডেসপারেট। যে ডেসপারেটনেসটা আপনি আগের কোনো ম্যাচে দেখেন নাই এবং সামনেও দেখবেন না, কারণ এইরকম হাঙ্গারনেস শুধুমাত্র আর্জেন্টিনাই আপনাকে প্রোভাইড করে। এবং এই দলটা যে প্রত্যেকটা প্লেয়ার হ্যাভ দ্যাট যে কারেজ, যে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। এবং কথা যেতে বললাম যে ফার্স্ট হাফে যে দুইটা যে ক্যাম্পবেল যেটা করছে, যে দুইটা ইম্পর্টেন্ট মোমেন্ট এই দলের এই ম্যাচের ভাগ্যের ধরুন কথাটার মধ্যে একটা বললাম, এবং সেকেন্ডটা ছিল আপনার পারেদেসের সেই সেফটা। ভাই ও যে ডিফেন্ডিংটা 1v1 যে ডিফেন্ডটা করছে, ওই ম্যাচটা ওইখানেই সিদ্ধান্ত হয়ে গেছে যে আর্জেন্টিনা এখান থেকে অন্তত ম্যাচ নিয়ে যেতেছে। কারণ ওখানে প্যারেদেস যদি ডিফেন্ড করতে না পারতো, ইট ওয়াজ আ 1v2 হয়ে যেত। সেখানে লিসান্দ্রো এমিলিয়ানো মার্টিনেজের সামনে দুজন ইজিপশিয়ান প্লেয়ার পড়ে যেত। অলতো একটা প্লেয়ার সম্ভবত সেটা আপনার তাগলিয়াফিকো না, শিওর না সেটা কে ছিল, সে কিন্তু আসতে ছিল, বাট হি ওয়াজ টু ফার অ্যাওয়ে ফ্রম দিস টু ফরওয়ার্ডস অফ ইজিপ্ট। বাট ওখান থেকে ওই সেফটা, ওই ডিফেন্ডিংটা, ওই ব্লকটা ওয়াজ দ্য গেম চেঞ্জার অফ দ্য গেম অফ, মানে সব কিছু ওই ডিফেন্ড, ওই ব্লকটা ছিল গেম চেঞ্জার। ওই ব্লকটা না হলে আর্জেন্টিনা আজকে ম্যাচ জিতে পারে না। তো এই ম্যাচের প্রপার মানে ব্যাখ্যা করতে হলে আপনাকে পুরো ম্যাচটা এটা যাওয়া পুরো দেখতে পারেন, আবার দেখবেন, আবার হার্ট অ্যাটাক, আপনার রক্ত বেড়ে যাবে, আপনার মাথা ঘুরবে, আপনি কি দেখলেন একটা ঘোরা হার্ট অ্যাটাক যাবেন, আপনি অনেক কিছু দেখবেন, অনেক কিছু ফিল করতে পারবেন। কারণ আপনার এই ফুটবল আপনাকে জিনিস হয়ে যায় যে আপনি এক সময় হোপ ছেড়ে দিবেন। ফুটবল আপনাকে রিয়েল লাইফে কি শেখায়?
এটা এই জিনিসটা শেখায় যে নেভার গিভ আপ টিল দ্য লাস্ট ব্রেথ, টিল দ্য লাস্ট লাস্ট ড্রপ অফ ইউর ব্লাড। আপনি যুদ্ধক্ষেত্রে যান, আপনি জীবনের যুদ্ধে যান, আপনার যে কোনো যুদ্ধে লাস্ট রক্তবিন্দু পর্যন্ত সেখানে ওই বিশ্বাসটা রাখেন যে আপনি পারবেন। কারণ 70 মিনিট পর্যন্ত খুব বেশি মানুষ আমার কাছে মনে হয় না ছিল বাংলাদেশে বা অল ওভার দ্য ওয়ার্ল্ড বা ওইখানে বসে থাকা সেই দর্শক সমর্থকরা এবং কি কিনা এমনকি ইজিপ্ট হয়তো বা চিন্তা করতে পারে না যে 2 গোল থেকে লিড নিয়ে 2 গোলের লিড তারা এমন ভাবে হারাবে যে 90 মিনিটে 90 + 10 মিনিটে তারা ম্যাচটা হেরে বসবে। ইট ওয়াজ আ ব্রিলিয়েন্ট ম্যাচ বাই আর্জেন্টিনা। আমার কাছে অবশ্যই এই শেষে অ্যাপ্রিসিয়েট করতেই হয় মোহাম্মদ সালাহ, দ্য প্যাশন হি শোজ, দ্য রান হি মেড। এই বয়সে এসে এইরকম রান মেক করে দলের জন্য জীবনের শেষটা দিয়ে দেওয়ার মানে শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা করে যাওয়া, এখান থেকে ম্যাচটা বের করে আনার জন্য মানে ইজিপশিয়ান কিং এর জন্য একটা অবশ্যই রাউন্ড অফ প্লস হইতেই পারে। এবং এটা তার লাস্ট বিশ্বকাপ এবং জানি না সেই ইজিপ্টের হয়ে খেলবে কিনা, যদিও আমাদের খুব বেশি আফ্রন দেখা হয় না, খুব বেশি আফ্রিকান ম্যাচ দেখা হয় না, তাই কবে আবার দেখতে পারবো, কবে আবার ইন্টারন্যাশনাল জার্সিতে তাকে দেখবো, ইন্টারন্যাশনাল সার্কিটে তো টুর্নামেন্টে তো তাকে দেখা হবে না। তো এটা একটা থেকে যাবে যে আমরা হয়তোবা হ্যারি কেইন আমরা হয়তোবা বলি যে আমরা লেভানডস্কির কথাও অনেকে অনেকে বলি, বাট আমরা মোহাম্মদ সালাহর কথা খুব বেশি বলি না। যদি আমাদের খুব বাধ্যবাধকতা না আসে তাহলে আমরা এই মোহাম্মদ সালাহর কথা বলি না, বা এরকম অপশন না আসলে আমরা মোহাম্মদ সালাহর কথা বলি না। বাট হি ডিজার্ভ সামথিং গ্রেট, যে আমরা যে আমাদেরকে গ্রেট বলি সেই গ্রেটের কাতারে একজন, যার বিশ্বকাপ শেষ হয়ে যাচ্ছে এই রাউন্ড অফ 16-এ। কিন্তু হ্যাঁ, অবশ্যই গ্রেট রাউন্ড অফ অ্যাপ্লজ ফর ইজিপ্ট। তারা যেভাবে ফাইট করেছে, তারা যেভাবে চেষ্টা করেছে শেষ সময় পর্যন্ত যে ম্যাচটা এখান থেকেও তারা বাই করতে পারে কিনা বা এক্সট্রা মধ্যে নিয়ে যেতে পারে কিনা। আমার মনে হয় তারা পেনাল্টি শুট আউটের কথা চিন্তা ভাবনা করতেছিল, কারণ যেভাবে তাদের গোলকিপার একের পর এক স্টেপ দিচ্ছিল সেগুলো তো ওয়াজ ব্রিলিয়েন্ট। আবার এখন যেহেতু পেনাল্টি শুট পেনাল্টির কথা মনেই পড়ে গেল, বলতেই হয় মেসি মেসি পেনাল্টি থেকে একটু দূরে থাকা উচিত। আমার কাছে মনে হয় মেসি পেনাল্টিটা এখন এখন আমার, যদিও আই এম সাউন্ড হিপোক্রেট, বাট আই এম সাউন্ড হিলিরিয়াস, আই এম সাউন্ড জোকার, বাট আমার কাছে মনে হয় এখন আর্জেন্টিনার ফ্রি কিক গুলো লাউতারো মার্টিনেজ কিংবা হুলিয়ান আলভারেজ যেই থাকে না কেন তার নেওয়া উচিত। কারণ মেসি বিকাম ভেরি প্রেডিক্টেড। আমি এখান থেকে বসে আমি এই যে 12-13 হাজার কিলোমিটার দূরে থেকে বসে আমি প্রেডিক্ট করতে পারছিলাম যে মেসি কোন জায়গায় কোন জায়গায় টুকটা নিবে, কিন্তু সেখানে ইজিপ্টের মতো দল যাদের এত অ্যানালাইসিস করে একটা ম্যাচ খেলে, সেখান থেকে প্রবাবল কারণ কে নিতে পারে সে জানে, তবে জানবে যে মেসি কোথায় শুট গুলো করে। মেসি 22 বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত একই জায়গায় প্রায় সবগুলো বল শুট করে গেছে, সেখান থেকে সে এই বিশ্বকাপে দুইটা চান্স মিস করছে। মেসির এখন একটু একটু সেন্সিবল হয়ে পেনাল্টি গুলো অন্যদেরকে দেওয়া উচিত, সেখানে আলভারেজ কিংবা লাউতারো মার্টিনেজকে দেওয়া উচিত। এক্ষেত্রে যেটা হবে যে পেনাল্টি স্কোর হওয়ার প্রবাবিলিটি বাড়বে, কারণ এই স্টেজে আপনি হয়তো পার পেয়ে গেছেন কিন্তু কলম্বিয়ার এগেইনস্টে যদি একটা পেনাল্টি পান সেটা মিস করেন, ইট উইল বি কস্টলি, ইট উইল বি ভেরি কস্টলি। তখন আপনাকে আফসোস করতে হতে পারে। আপনি যদি পেনাল্টি শুট আউটে যান ইন দ্য সেমি ইন দ্য কোয়ার্টার ফাইনাল, তখন আপনাকে আফসোস করতে হতে পারে যদি আপনি একটা পেনাল্টি মিস করেন। তো আমার কাছে মনে হয় এখান থেকে আর্জেন্টিনার চিন্তা করা উচিত যে নিজের পেনাল্টি থেকে দূরে থাকা উচিত। আমার কাছে মনে হয় এছাড়া আর্জেন্টিনার খুব বেশি সমস্যা নেই। এনজো ফার্নান্দেসের কাছে আমি আবার ক্ষমা প্রার্থী। আমি আপনাকে ভাই অনেক খেলে দিছি, তিনটা ভিডিও ধরে আপনাকে খালি বক্স দিয়ে আমি, বাট আমি আসলেই ক্ষমা প্রার্থী। কিন্তু কিছু করার নেই ভাই, আপনি যেভাবে খেলছেন দুইটা ম্যাচ যেভাবে খেলছেন, আজকের ম্যাচেও আপনি যেভাবে গায়েব ছিলেন থ্রু আউট দ্য ম্যাচ, এটা আপনার মতো ক্যালিবারের একটা প্লেয়ার থেকে আশা করা যায় না। আপনি যেভাবে আপনি আর্সেনাল চেলসির হয়ে খেলছেন সেভাবে আমরা আপনাকে পাই নাই। অন্যান্য ছিলেন কিন্তু আপনি মানে এর চেয়ে ভালো ছিলেন আপনি আজকে, এখন যা ছিলেন তার চেয়ে আপনি আপনার লিগে ভালো ছিলেন। কিন্তু আপনি সেই অন্তত অ্যাটলিস্ট সেই লিগের আলভারেজকে চাই। মেকারেস্টার ওয়াজ গুড, আপনার প্যারাডাইসের কথা তো বললামই, ম্যাচ ম্যাচ ডিসাইডিং সেভটা সে ব্লকটা সে করে দিছে আপনার। আমার কাছে মনে হয় আলভারেজকেও সাইন করা হবে, আলভারেজ একটা চান্স মিস করছে, এটা কোনো চান্স, এটা হাফ চান্স, কারণ ফার্স্ট টাইম শুট নিতে হইতো সেটা আমাকে সে কাজ না করতে। ইট ওয়াজ ব্রিলিয়েন্ট সেভ বাই মুস্তফা। সেখানে এটা 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 হওয়ার ছিল, মানে এটা গোলকিপার রেখে দিচ্ছে, গোলকিপার সেভ করতে পারছে। বাট এই ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে যে আমি কথা বলতেই থাকতে পারবো। বাট এই ছিল আজকে ভিডিও, অনেক কিছু বাদ হয়ে যেতে পারে। আপনার কমেন্ট জানাই দেন, আপনাদের মতামত জানাই দেন, রেফারিং নিয়ে আপনাদের যত রকমের কথা জানাই দেন। গালি দিতে ছেড়ে গালি দিয়েন, মানে হিপোক্রিট বললে হিপোক্রিট বলেন, যা মন চায় বলেন ভাই, আজকে যা বলবেন তাই শুনতে রাজি আছি। কিন্তু অবশ্যই যাওয়ার আগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।
দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।